বাংলাদেশ, দিল্লি, কলকাতা, আগরতলায় সব জায়গায় আম পাঠিয়ে সম্পর্ক কি মেরামতের নতুন কোনো নরম বার্তা দিচ্ছে? আম কি শুধুই মিষ্টি ফল, নাকি আমের বাক্সে ঢাকা নতুন কোনো আস্থার বার্তা পাঠালো? বিশেষ করে কলকাতার সেই প্যাকেটগুলোকে ছবি তুলে প্রচার করা হলো বাংলাদেশের গণমাধ্যমে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো আমের উপহার কিংবা রাষ্ট্রপতিকে পাঠানো আমের উপহার সেটি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাইনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে বাংলাদেশের কিছু বিষয়ে যে মন্তব্য করেছেন, পরে যে মন্তব্য করছেন, অনুপ্রবেশ নিয়ে যে মন্তব্য আজও করছেন, সেই জায়গা থেকে তার যে অবস্থান, তারপরেও বাংলাদেশ সরকার তাকে আম পাঠাচ্ছে। আমি তো বলবো শুভেন্দু অধিকারী কাঁটাতারের বেড়া নিয়ে অনুপ্রবেশ ইস্যুতে যে সিদ্ধান্ত কাঁটাতারের বেড়া দিয়ে নিচ্ছেন, এটা কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে দৈনন্দিন যে কুটকাচালি, দৈনন্দিন যে বিষোদ্গার সংলাপ, এটা যাতে আগামীতে না হয়, তার এটা একটা পজিটিভ সদর্থক ভূমিকা। আচ্ছা, বাংলাদেশ তো আম পাঠালো, তাহলে দিল্লি কি বার্তা দিল? একদিকে ঢাকার মিষ্টি কূটনীতি, অন্যদিকে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে এসছে দিল্লির অন্দরে সতর্কতা। কি সেই সতর্কতা? বাংলাদেশ নিয়ে অতিরিক্ত আগ্রাসী বয়ান দিতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। আর এখানেই বড় প্রশ্ন, বাংলাদেশ যদি দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার জন্য শুভেচ্ছা উপহার পাঠায়, সেটা কি শুধুই সৌজন্য, নাকি ঢাকা বলতে চাইছে সম্পর্ক খারাপ রেখে কারো লাভ নেই? আর দিল্লি যদি রাজ্য বিজেপি নেতৃত্বকে বুঝিয়ে দিতে চায় বাংলাদেশ নিয়ে কথা বলুন, নিরাপত্তার প্রশ্ন তুলুন, কিন্তু এমন ভাষায় কথা বলবেন না যাতে ঢাকায় ভারত বিরোধী মনোভাব আরো বাড়ে, তাহলে সেটাই কি বড় রাজনৈতিক সংকেত নয়? আরো একটা কথা খুব পরিষ্কার করে বলছি, অনুপ্রবেশের প্রশ্ন থাকলে তা বলতেই হবে, সীমান্ত নিরাপত্তার প্রশ্ন থাকলে অবশ্যই তা তুলতে হবে। জাল নথি, বেআইনি প্রবেশ, সীমান্ত অপরাধ, এসব নিয়ে আইন অনুযায়ী কঠোর অবস্থান থাকতেই পারে, কিন্তু সেই কথার ভাষা যদি এমন হয় যাতে গোটা বাংলাদেশের মানুষকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে মনে হয়, তাহলে চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগী, ব্যবসার জন্য আসা মানুষ, পর্যটক, ছাত্র, তারা কোথায় দাঁড়াবেন? বাংলাদেশেরও দায়িত্ব আছে। ভারতের নিরাপত্তার উদ্বেগকে হালকা করে দেখা যাবে না। ভারতের দায়িত্ব আছে বাংলাদেশি সাধারণ মানুষের মর্যাদা যেন রাজনৈতিক ভাষার চাপে আহত না হয়। আজকে প্রশ্ন খুব সরল কিন্তু খুব গম্ভীর। আম কি শুধুই মিষ্টি ফল, নাকি আমের বাক্সে ঢাকা নতুন কোনো আস্থার বার্তা পাঠালো? আর আনন্দবাজার পত্রিকার রিপোর্ট কি ইঙ্গিত দিচ্ছে? দিল্লি কি বুঝতে পারছে শুধু আক্রমণ করে প্রতিবেশীর সম্পর্ক সামলানো যায় না? বাংলাদেশকে নিয়ে রাজনীতি হবে, সেটা হতেই পারে, কিন্তু রাজনীতির আগুনে দুই দেশের মানুষের সম্পর্ক পুড়ে গেলে লাভ কারো হবে না। প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা খুঁজবো ঢাকার আম, দিল্লির সতর্কবার্তা আর কলকাতার দায়িত্ব। এই ত্রিভুজে ভারত বাংলাদেশ সম্পর্ক আসলে কোন পথের দিকে এগোচ্ছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমাদের অতিথি বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আজ আমরা কোনো এক বিশেষ পক্ষের হয়ে ওকালতি করব। আমরা তথ্য দিয়ে দেখাবো, যুক্তি দিয়ে দেখাবো, আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে যে ইঙ্গিত উঠে এসেছে সেটাও দেখাবো। আর সবচেয়ে বড় কথা পরমাশিস, আমরা বরাবরই যে বিষয়টি নিয়ে কাজ করি, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কেন্দ্রে সাধারণ মানুষকেও আজকে রাখবো, কারণ সরকার বদলায়, রাজনৈতিক ভাষাও বদলায়, কিন্তু প্রতিবেশী বদলায় না। আর মানুষে মানুষের সম্পর্ক ভেঙে গেলে তার ক্ষতি শুধু ঢাকায় নয়, বরং দিল্লি এবং কলকাতাকেও সমানভাবে ভুগতে হয়। তাহলে আমরা মূল প্রশ্নে আসব। বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে মোট 1100 কেজি আম পাঠানো হয়েছে, বা সংখ্যাটি তারও বেশি হতে পারে। একদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন মন্ত্রীর বাড়িতে আম পাঠানো হয়েছে,
অন্যদিকে দিল্লি প্রেস ক্লাবের এক্স সভাপতি সহ বেশ কয়েকজন বর্ষিয়ান সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীর কাছেও বাংলাদেশের এই শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের আম পাঠানো হয়েছে। অন্যদিকে আগরতলায় পাঠানো হয়েছে, সেখানেও স্থানীয় সাংবাদিকরা পেয়েছেন, মুখ্যমন্ত্রী পেয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা বা নেত্রীরাও পেয়েছেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কয়েকজন মানুষকেও এই আম পাঠানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম এবং সরকারি সূত্র নিশ্চিত করছে। পরমাশিস, তোমার কাছে একটা প্রশ্ন, সহজ প্রশ্ন। এই যে আম বাংলাদেশ থেকে শুভেচ্ছা হিসেবে পাঠানো হলো, এই আমটা কি শুধুই মিষ্টি একটা মৌসুমী ফল, নাকি এর পেছনে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে? তুমি কিভাবে বিশ্লেষণ করবে? দেখো, প্রথমেই তোমায় বলি, আজকের বিশ্লেষণের শুরুতে তুমি যে কথাটা বলেছো, গতকাল আমাদের দেশ বা রাজ্যের প্রথম সারির বাংলা দৈনিক সংবাদপত্রের তুমি কথা উল্লেখ করেছো, আনন্দবাজার পত্রিকা একটা সাবধানতা অবলম্বনের ভঙ্গিতে একটা প্রতিবেদন দিয়েছে। যিনি প্রতিবেদন দিয়েছে তাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি। আমি এই বিষয়টাকে যদি ধরি, একজন স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, সারা বছর সে স্কুলে গেল, প্রাইভেট টিউশনের কাছে পড়লো, সবকিছু পড়ার পরেও একেবারে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পর যখন 3 মাসে গিয়ে ফাইনাল পরীক্ষা দেয়, তখন একটা লাস্ট মিনিট সাজেশন দেয়া যে এখন এইটুকুর উপরে আমি ফোকাস করব যাতে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি। তো সম্পর্কের সাজেশনটা আমি আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটাকে যদি ধরি, লাস্ট মিনিট সাজেশন আর ভালো রেজাল্টটা হচ্ছে সুসম্পর্ক বজায় রাখার এক অন্যতম অধ্যায় বা রেজাল্ট, ফলাফল, সেটা হচ্ছে সৌজন্যতা বিনিময়। বাংলাদেশের পক্ষে ভারত সরকারের কাছে আম পাঠানো, সেটা রাজ্যে, কেন্দ্রে, দেশের বর্ষিয়ান সাংবাদিক, বিশিষ্ট মানুষজনের কাছে। এটা একটা স্পষ্ট বার্তা, সৌজন্যের বার্তা। কূটনীতি, সংলাপ, বিষোদ্গার ভাষণ যাই থাকুক না কেন, এগুলো কিন্তু ক্যারি আউট করে শেষ পর্যন্ত রাজনীতির মঞ্চে এবং ভোট পাওয়ার নিরিখে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে যদি বাংলাদেশ সংক্রান্ত কোনো বিষোদ্গার মন্তব্য করে থাকেন, সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, কোনো এক অপশক্তি মৌলবাদের বিরুদ্ধে। সেটা নিয়ে যারা একটা জায়গায় তৈরি করে, স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকেও যেমন গোড়া হিন্দুত্ববাদ নিয়ে যারা অতি সক্রিয়তা দেখান, সেখান থেকেও কিন্তু বিষোদ্গার পরিবেশ তৈরি আসে। কিন্তু মূল জায়গাটা কিন্তু তা না। মূল জায়গাটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বজায় রাখা এবং সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক বজায় রাখা। তুমি বলবে এর কি কিছু প্রভাব পড়ে না? অবশ্যই পড়ে। এখন টেলিভিশন চ্যানেল চালিয়ে যত মানুষ টেলিভিশন না দেখে, সোশ্যাল মিডিয়ায় বা মোবাইলে সমস্ত স্যাটেলাইট চ্যানেল মোবাইলের মধ্যে আসে, অবশ্যই ছাপ পড়ে। আর সংবাদ মাধ্যমের ভূমিকা হচ্ছে সেগুলো আলোচনা সমালোচনার মতন, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন দেওয়ার মতন সতর্ক বার্তা যে আমাদের কি করণীয়। মানুষে মানুষের সম্পর্ক, সরকারের সঙ্গে সরকারের যে সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখার অন্যতম অধ্যায় এই আম পাঠানো। আমরা দেখেছি ব্যবসায় পয়সা দিয়েই আমরা ইলিশ মাছটা কিনছি, কিন্তু ইলিশ মাছটা পাঠানো হয় কখন? আমাদের বাঙালিদের, হিন্দু বাঙালিদের সর্বশ্রেষ্ঠ যে উৎসব, সেই উৎসবে কিন্তু বাংলাদেশের তরফ থেকে আমরা দেখেছি ইলিশ মাছ আমাদের এখানে পাঠানো হয়, পয়সা দিয়েই কিনি। কিন্তু এটাও কিন্তু একটা শ্রদ্ধা, সম্মান, সৌহার্দ্যের বার্তা। তো সেই জায়গা থেকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগে কে কি বলেছে, ক্ষমতায় এসে কি কি বলছে, সীমান্ত বেড়া দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু পুরোটাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে চলার জন্য কোনো যেন ব্যাঘাত না ঘটে, সে ব্যাঘাত না ঘটানোর সতর্কীকরণ, সতর্ক বার্তা। হয়তো কিছু কিছু ক্ষেত্রে এটা ভোট বাক্সে রাজনীতিকরণে ব্যবহার হয়ে থাকে এবং ক্ষমতায় যখন সে চলে আসে, সে কিন্তু সরকারি জায়গায় চলে যায়। এবং সেই কারণেও কিন্তু বাংলাদেশের সরকারের তরফে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কিন্তু স্বীকৃতি দিয়ে, সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সৌহার্দ্যের বার্তা দিয়ে কিন্তু আম পাঠানো হয়েছে। এটা একটা পজিটিভ ভাইব, যেটা দুদেশের সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ, সম্পর্ক বজায় রাখবে। এবং সে কারণেই তুমি তো দেখছো, বার্তা যাই হোক, বিষোদ্গার যাই হোক, সংলাপ যাই হোক, ভারত সরকার কিন্তু বাংলাদেশের সরকারের বর্তমান পটভূমি, অবস্থা, সদর্থক ভূমিকা, তাদের সরকার পরিচালনা এবং মানুষে মানুষের সম্পর্ক, সে দেশের মানুষ এখানে আসবে, চিকিৎসা করবে, ঘুরবে, বেড়াবে, আত্মীয় পরিজনের বাড়িতে যাবে, তাদের যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন সেসব বাবা মা, দাদা দাদি, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করবে। এখানে যাদের অতীত সময় জানাজা হয়েছে সেই সব জায়গায় যাবে। এটাই পরিবেশ, এটাই সম্পর্ক, এটাই বর্তমান বাস্তবতা আমি মনে করি।
একদম আরেকটি বিষয় পরিষ্কার করে গণমাধ্যমেও বিষয়গুলো এড়িয়ে গেছে। আমি ঠিক তোমার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা গতকাল বাংলাদেশের গণমাধ্যমকেই কোট করছি, কারণ তুমি জানো যে আম উপহারের এই খবরটি ঠিক আমার চোখে পড়েনি। মানে আমি যে কটা সংবাদ মাধ্যম সকাল থেকে বা গতকাল থেকে দেখেছি বাংলাদেশ সরকারের এই আম দেওয়ার ক্ষেত্রে, ভারত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই দুজনকে তো বটেই, এবং আজকে আমি সকালবেলা দিল্লির একজন বর্ষিয়ান সাংবাদিক, তার সঙ্গে টেলিফোনে কথা বলি। উনি বললেন যে আম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দিল্লি প্রেস ক্লাবের বর্তমান এবং সাবেক বা প্রাক্তন সভাপতি এবং কয়েকজন বর্ষিয়ান সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং বিশিষ্ট জনদের কাছেও কিন্তু বাংলাদেশের আম পাঠানো হয়েছে সৌজন্য উপহার হিসেবে। তুমি কি আমাকে এটা বলবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিষয়টিকে সামনে আনা হলো, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে দেওয়া হয়েছে, সেটি সামনে আনা হলো, এবং বিশেষ করে কলকাতার বাংলাদেশ দূতাবাসের আমের প্যাকেটগুলো বিশেষ কয়েকজন সাংবাদিককে ডেকে নিয়ে ঠিক কোথায় কোথায় দেওয়া হয়েছে সেই প্যাকেটগুলোকে ছবি তুলে প্রচার করা হলো বাংলাদেশের গণমাধ্যমে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো আমের উপহার কিংবা রাষ্ট্রপতিকে পাঠানো আমের উপহার, মানে উপহার হিসেবে আম, সেটি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাইনি। বিষয়টি কিভাবে দেখছো তুমি? মানে আমি বলতে চাইছি যে নরেন্দ্র মোদীকে আম দিলে সেটি ভুল বার্তা যাবে, এরকমটি কি কিছু, নাকি শুভেন্দু অধিকারীকে আম দিলে বোঝানো যাবে যে শুভেন্দু অধিকারীকে আম দেয়া হলো, বা পশ্চিমবঙ্গের এই চলমান যে রাজনৈতিক পরিস্থিতি তার মধ্যে মুখ্যমন্ত্রীকে আম পাঠানো হলো? এই জিনিসটা যদি তুমি বলো, আম পাঠানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া যেমন বলছে, এবং আমাদের কলকাতার মিডিয়াতেও আজকে এবং গতকালকে সন্ধ্যের পর থেকে এবং আজকে কলকাতার মিডিয়ার সমস্ত গণমাধ্যমে কিন্তু জিনিসটা প্রকাশ পেয়েছে। এখন শুভেন্দু অধিকারীকে আম পাঠানো হয়েছে বা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠানো হয়েছে, সেটা মিডিয়ায় বেশি করে আসলো, আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই বিষয়টা প্রকাশ্যে আসলো না। আমি যদি বলি শুভেন্দু অধিকারীর কোন জায়গায় রাজনৈতিকভাবে কোথায় বিলং করছে আর প্রধানমন্ত্রী কোথায় বিলং করছে, এটা কেন তারা মিডিয়ায় প্রকাশ্যে আনলো না, এটা আমার মনে হয়, আমি এটার পিছনে কোনো কৌশল, কোনো কূটনীতি বা কোনো খোঁচা দিয়া কথা আমি এর মধ্যে ঢুকতে চাই না। পাঠিয়েছেন, খুব ভালো ব্যাপার, এবং এটার মধ্যে আমি পজিটিভ ভাইবটাই অবশ্যই খোঁজার চেষ্টা করব। কে কতটুকু প্রচার করলো না, কলকাতা উপদূতাবাস কোন মিডিয়াকে ডেকে ভিজুয়াল তোলালো বা তারা পাঠালো, এগুলো তাদের ব্যাপার। আমি দেশের সঙ্গে দেশের সম্পর্ক, সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক, গণমাধ্যমে দেখতে পাচ্ছে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে বাংলাদেশের কিছু বিষয়ে যে মন্তব্য করেছেন, পরে যে মন্তব্য করছেন, অনুপ্রবেশ নিয়ে যে মন্তব্য আজও করছেন, সেই জায়গা থেকে তার যে অবস্থান, তারপরেও বাংলাদেশ সরকার তাকে আম পাঠাচ্ছে। তার মানে আমি অ্যাড্রেস করতে পারি যে শুভেন্দু অধিকারীর বক্তব্যের যৌক্তিকতা, সে তার রাজ্যকে একটা সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে কিছু সংলাপ তিনি হয়তো জারি রাখছেন, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কোথাও বাধা দান করছেন। পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতির কথা হোম মিনিস্ট্রি বা বিদেশ মন্ত্রক না চিন্তা করে কি টুরিস্ট ভিসা চালু করেছেন? তুমি তো জানো যে মার্কিউ স্ট্রিট, কলিং স্ট্রিট বা আমাদের মির্জাগলি স্ট্রিট, ধর্মতলা ওই চত্বরে পুলিশ প্রশাসনের অনুমতি, কলকাতা কর্পোরেট অনুমতি ছাড়া, যেখান থেকে বলা হচ্ছে মিনি বাংলাদেশ, পর্যটকরা আসে, অনেকটা আর্থিক উন্নয়ন সেই সব পর্যটকদের উপরে নির্ভর করে, সেখানে 35টা সিসিটিভি লাগানো হয়েছে। তো এগুলো কি প্রশাসনের নজরের বাইরে? তো স্বাভাবিকভাবে আম পাঠিয়েছে একটা সৌহার্দ্যের বার্তা, সৌজন্যের বার্তা, সম্পর্কের বুননির বার্তা। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংলাপ জারি হতে পারে, গণমাধ্যম বিভিন্ন সমালোচনা আলোচনা করতে পারে, কোনো আলোচনাকে সতর্কীকরণ করে নিয়ে সরকার, যেটা গতকালকে আনন্দবাজারে বেরিয়েছে,
যে আমরা যে কোনো বক্তব্য, যে সংলাপ জারি রাখবো, সেটা সে দেশের মানুষের কাছে সেটা কতটা গ্রহণযোগ্যতা পাবে, সাধারণ মানুষ কতটা অক্ষুণ্ণ হতে পারে, ক্ষুণ্ণ হবে কিনা। তো এই বিষয়ে যদি সংবাদ মাধ্যমের একটা ভূমিকা থাকে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, একটা সাজেশন, যেটা আমি বললাম লাস্ট মিনিট সাজেশনের ফলাফল কি? বাংলাদেশ থেকে আম এসছে ভারতের মাটি। একদম, আমরা পরবর্তী কিন্তু সময় জানলাম যে সার্বিকভাবে পাঠানো হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে নয়। মুখ্যমন্ত্রীকে একদম। পাঠানো মানে সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা বার্তা। তা পশ্চিমবঙ্গের মানুষের জন্য যদি একটা এরকম একটা পজিটিভ ভাইব নিয়ে বাংলাদেশ সরকার বার্তা পাঠায়, তো ট্যুরিস্ট ভিসা নিয়ে যখন বাংলাদেশিরা কলকাতার মাটিতে আসবে, কথায় আছে অতিথি দেবো ভব। এখানে রাজনীতির জায়গায় ভোটের রাজনীতির জায়গায় কিভাবে আমি ভোটকে এনক্যাশ করব, এগুলো বিভিন্ন সময় সংলাপ জারি হয়। সরকারে যখন সে চলে যায়, তখন সরকারের সঙ্গে সরকার এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বাস্তবায়ন এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু এগুলো হচ্ছে সদর্থক ভূমিকা, যেটা বাংলাদেশ তুমি সরকার করে। তুমি সম্পর্ককে ইতিবাচক ভাবে দেখছো এবং সেটি ঠিক আছে, আমি তোমার সঙ্গে অনেকাংশেই সহমত। আচ্ছা, কিন্তু পরমাশিস, যে সময়টিতে আম পাঠানো হচ্ছে, দেখো, আম কূটনীতি বাংলাদেশ বা ভারতের নতুন কোনো ইস্যু নয়। এর আগেও বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ, ত্রিপুরা মুখ্যমন্ত্রীদেরকে আম পাঠিয়েছে। এটা সৌজন্যের বাংলাদেশের দিক থেকে পুরনো সংস্কৃতি বা ধারাও বলা যায়, কিন্তু এবারের সময়টা একটু আলাদা পরমাশিস, যেটা বলছিলাম। কারণ বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন অঙ্কে দাঁড়িয়েছে। ঢাকায় ভারত নিয়ে সন্দেহ রয়েছে, ভারতে বাংলাদেশ নিয়ে নিরাপত্তার উদ্বেগ রয়েছে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে রাজনৈতিক ভাষা আরো করা হয়েছে গত 1-1.5 বছর ধরে। এই অবস্থায় ঢাকা যদি দিল্লি, কলকাতা, আগরতলা এই 3 জায়গাতেই সৌজন্যের বার্তা পাঠায়, তাহলে সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সেটা তুমি, আমি, আমরা সকলে বুঝতে পারছি। আর এর সঙ্গে এটাও বলবো যে ঢাকা হয়তো এটা বার্তা দিয়েছে যে দরজা বন্ধ নয়, কথা বলা দরকার। বাংলাদেশ দিল্লি, কলকাতা, আগরতলায় সব জায়গায় আম পাঠিয়ে সম্পর্ক কি মেরামতের নতুন কোনো নরম বার্তা দিচ্ছে? দেখো, মেরামতের নতুন বার্তা যদি বলো, আমি তোমাকে একটা কড়া কথা বললাম, তুমি নিজে যদি অনুধাবন করো যে না, পরমাশিস কথাটা বললো, কিন্তু তাহলে এই কথাটা বললো কেন, আমার দিক থেকে কোনো ক্লু আছে কি, কোনো ভুল আছে কি, তখন তুমি আমাকে একটা প্রস্তাব দিলে, তুমি একটু বলো তোর সঙ্গে আমি কথা বলতে চাই, আসতে চাই। তো বিষয়টাকে যদি এইভাবে দেখো, তার বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশ এবং ভারত সরকার এবং বাংলাদেশ সরকার রাজনৈতিকভাবে পট পরিবর্তন হয়েছে, বাংলাদেশে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, বা গোটা ভারতবর্ষে তো কেন্দ্রের বিজেপি সরকার রয়েছে। আমি বলবো যে গত 1.5 বছর ধরে যে অনুপ্রবেশ ইস্যু, আমাদের এখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, নির্ভুল ভোটার তালিকা সংশোধন, জাতীয় নির্বাচন কমিশনের প্রেক্ষিতে এবং রাজনৈতিক প্রোপাগান্ডা, এগুলো কিন্তু একটা মানে কার্যকরী টেকনিক্যালি ভূমিকা কাজ করেছে ক্ষমতায় আসার জন্য, এবং এটা স্বাভাবিক, মানুষ কিন্তু ম্যান্ডেট দিয়েছে। আমরা যেমন আওয়ামী লীগ চলে যাওয়ার পর, অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশের নতুন সরকারকে, তাদের ম্যান্ডেটকে আমরা যেমন সাধুবাদ জানাচ্ছি, সেই সরকারের সঙ্গে ভারত সরকার কাজ করতে চাইছে। তো ভারত সরকারের মানে যখন কাজ করতে চাইছে, বাংলাদেশ সরকারও যদি মনে করে যে না, পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসছে, তারা রাজনৈতিকভাবে যে কথাই বলুক না কেন, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, এবং দিল্লির সরকার আর পশ্চিমবঙ্গ সরকার একই, ডাবল ইঞ্জিন সরকার। তাদেরকে যদি অ্যাড্রেস করে, তাদেরকে যদি একটা বার্তা দেয়, সৌহার্দ্যের বার্তা দেয়, তো সেই জায়গা থেকে কেউ নমনীয়তা না, কেন আমরা বাস্তবিক দিক থেকে আমরা কিন্তু জানি, আমরা কেউ কারুর হাত ছেড়ে চলতে পারবো না। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি কেউ বলে মানে উগ্র হিন্দুত্ববাদ তারা যেমন গ্রহণযোগ্যতা দেবে না, তারা যেমন তার বিরোধিতা করবে, আমরাও উগ্র মৌলবাদের বিরোধিতা করব। কিন্তু বাংলাদেশে বা ভারতবর্ষে উগ্র মৌলবাদ, উগ্র হিন্দুত্ববাদ এ তো একটা শ্রেণী। সার্বিকভাবে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের যাতায়াত, সম্পর্ক, ঐতিহ্য, সংস্কৃতি, পড়াশোনা, মেডিকেল, টেকনিক্যাল আদান প্রদান সবকিছু জড়িয়ে রয়েছে, কেউ কাউকে ছেড়ে চলতে পারে না। সেই জায়গা থেকে কখনো যদি মনে হয় কোনো একটা জায়গায় টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছে, কেউ যদি সেটাকে অ্যাড্রেস করে একটা গোল্ডেন হ্যান্ডশেক বা একটা সৌহার্দ্যের বার্তা বা কোনো কৌশল কূটনীতি নেয় পজিটিভ ভাইব অ্যাঙ্গেল নিয়ে, তখন তো অন্যায় নেই, এটাই তো হওয়া উচিত। পরমাশিস, এবার তাহলে আনন্দবাজার পত্রিকার রিপোর্টে আসি, চলো। যেখানে যে এই রিপোর্টে যা ইঙ্গিত এসেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব। তুমি দেখেছো গতকাল প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় অগ্নি রায় তার
লেখা একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে অতিরিক্ত আগ্রাসী বয়ান হিতে বিপরীত হতে পারে। আমি আবার বলবো যে বাংলাদেশ নিয়ে অতিরিক্ত আগ্রাসী বয়ান হিতে বিপরীত হতে পারে। এটি ঠিক কাদেরকে ইঙ্গিত করে আনন্দবাজার পত্রিকা খবর করেছে? সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি নেতৃত্বকে ইঙ্গিত করে আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশ পেয়েছে গতকাল, অর্থাৎ 1 জুলাই 2026-এ। আশঙ্কাটা কি করা হয়েছে? আশঙ্কাটা করা হয়েছে যে অনুপ্রবেশ নির্বাচনের আগে, অনুপ্রবেশ তাদের একটি রাজনৈতিক ইস্যু এবং সেই অনুপ্রবেশকে নিয়ে বিজেপি নেতৃত্ব চওড়া গলায় কথা বলেছে, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে গিয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে কথা হোক, সেটা যৌক্তিক পর্যায়ে কথা হোক, কিন্তু অনুপ্রবেশ ইস্যুতে খুব চওড়া গলায় কথা বললে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা আরো প্রাতিষ্ঠানিক চেহারা পাবে এবং তাতে সামগ্রিক অর্থে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চির ধরতে পারে। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, তাই তো? একদমই তাই। দেখো, বিষয়টা হচ্ছে যে যে কথাটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে সেটা হচ্ছে যে দেখো, এই খবরটা কবে বেরিয়েছে? খবরটা বেরিয়েছে গতকালের আনন্দবাজার পত্রিকায়। আজকে আমরা কথা বলছি 2রা জুলাই। 28শে জুন থেকে ভারত সরকারের ঘোষণা অনুযায়ী 28শে জুন থেকে বাংলাদেশিদের, সাধারণ মানুষদের ট্যুরিস্ট ভিসা দেওয়া চালু হচ্ছে। তো নির্বাচনের আগে বা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে অন্তত রাজ্য বিজেপি অনুপ্রবেশ ইস্যু, SIR, নির্ভুল ভোটার তালিকা, এত নাম, ভুয়ো নাম রয়েছে। আমরা দেখেছি যে সীমান্ত পাড়ের বিভিন্ন বর্ডারের বিভিন্ন ছবি, হাজার হাজার মানুষ গিয়ে জড়ো হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছেন 10,000 মানুষকে পাঠানো হয়ে গেছে, পুশব্যাক করা হয়েছে। এই যে নানা রকম তরজা, নানা রকম টানাপোড়েন কথাবার্তা, বিভিন্ন সংলাপ গণমাধ্যমে উঠে আসছে। কিন্তু দেখো, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর সে তো রাজ্যের প্রশাসনিক প্রধান হলেন। সে তার গায়ে একটুও কালি ছেটাতে চায় না। আমি মনে করি যে পশ্চিমবঙ্গ থেকে ভারতে অনুপ্রবেশ হচ্ছে, তাহলে এটাকে এই বদনামের কালিটা নিতে, যাতে আমাকে আটকাতে হয়, তাহলে আমাকে কি করণীয়? আমাকে কাঁটাতারের বেড়া দিতে হয়। সেই কাজটা শুরু হয়েছে। তাহলে তো একটা পজিটিভ অ্যাঙ্গেল থেকে যদি দেখো, যেটা সংলাপে বলছে, ভোটের রাজনীতিতে রাজনৈতিক কৌশল নিচ্ছে অনুপ্রবেশ ইস্যুতে, অনুপ্রবেশ কতটা হয়েছে বা কতটা হয়নি, কতটা SIR এ নাম বাদ গেছে, সেগুলো কি হয়েছে, এগুলো সব তথ্য সরকারের কাছে আছে, নির্বাচন কমিশনের কাছে আছে। কিন্তু নির্বাচনে আমরা কি দেখলাম? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপি সরকারকে ম্যান্ডেট দিয়েছে। তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে যেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, আদৌ কিন্তু নয়। বিষয়টা বুঝতে হবে। বিষয়টা বোঝার কি, যে ইস্যুগুলো নিয়ে যার কোনো চরম বাস্তবতার, যার কোনো গুড সুফল নেই, সেটা নিয়ে আমি কেন কালিমা লিপ্ত হব? মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন যে অনুপ্রবেশ করিয়ে ভোটার কার্ড দিয়ে ভোটে জিতেছেন। আমাদের এখান থেকে লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে, ভুয়ো ভোটার, ট্রান্সফার ভোটার, মৃত ভোটার, অনেক লোকের নাম বাদ গেছে, নির্ভুল ভোটার তালিকা হলো। অ্যাডজুডিকেশনে যেটা আছে সেটা পরবর্তী বিষয়, সেটা আইনের পথে কাজ করবে। কিন্তু মূল জায়গাটা হচ্ছে, আমি তো বলবো শুভেন্দু অধিকারী কাঁটাতারের বেড়া নিয়ে অনুপ্রবেশ ইস্যুতে যে সিদ্ধান্ত কাঁটাতারের বেড়া দিয়ে নিচ্ছেন, এটা কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে দৈনন্দিন যে কুটকাচালি, দৈনন্দিন যে বিষোদ্গার সংলাপ, এটা যাতে আগামীতে না হয়, তার এটা একটা পজিটিভ সদর্থক ভূমিকা। আনন্দবাজার পত্রিকা যে বক্তব্যটা রেখেছে, সেই বক্তব্যটা নির্দেশে যদি বলি যে এই মুহূর্তে যা হয়ে গেছে, ক্ষমতা এসেছো, সরকারে বসেছো, দিল্লির সরকার, কেন্দ্রের সরকার, তোমরাও এক ডাবল ইঞ্জিন সরকার। মূলত পশ্চিমবঙ্গ দিয়ে করিডর বাংলাদেশিদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাওয়ার, সেই বাংলাদেশিরা যাতে এখানে এসে এরকম কিছু ফিল না করে যে বাংলা ভাষায় কথা বলছি, আমি বাংলাদেশের ট্যুরিস্ট, আমাদের এখানে যেন নিরাপত্তা, কোনো নিগৃহীত বা নিরাপত্তার অভাব বোধ না করে। এটা একটা সচেতন গাইডলাইন, আমি বললাম লাস্ট মিনিট সাজেশনের মতো। এটা একটা গুড বার্তা। সংবাদ মাধ্যমের একটা কাজ সবসময় থাকে যে কোনো ফ্লেভার
দিয়ে দেওয়া, যখন সব পরিবেশটা ঠিক হয়ে গেছে, ভোটে ক্ষমতাতেও এসছো, অনুপ্রবেশ নিয়ে তোমরা সিদ্ধান্ত নিচ্ছ, দিল্লি, ঢাকা, দিল্লিতে বৈঠক করছে, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আর সংলাপ, এই জাতীয় সংলাপ থেকে বিরত থাকলে হয়তো ভারত বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের যে সম্পর্ক, যে বাস্তবতা, তারা এখানে আসবে, সরকার পারমিশন দিয়েছে, টুরিস্ট ভিসা চালু হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গ থেকে এই জাতীয় সংলাপ এখন বিরত রাখাই ভালো। তার কারণ দুদেশের সম্পর্ক সুন্দর থাকবে, সাধারণ মানুষ নিরাপদে, নির্ভাবনায়, কোনো দ্বিধাগ্রস্ত না হয় কলকাতার মাটিতে আসতে পারবেন। ভারতের নিরাপত্তা উদ্বেগ বাস্তব হলে সেটা অবশ্যই বাংলাদেশকে গুরুত্ব দিতেই হবে। শুধু রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যাবে না। আবার ভারতের রাজনীতি যদি বাংলাদেশের সাধারণ মানুষকে আঘাত করে, সেটাও হবে আমাদের দিক থেকে ভুল সংকেত বা ভুল বার্তা। ঢাকা ভুল করলে সেটিও পরিষ্কার করে বলতে হবে, সমালোচনা উঠবে। দিল্লি ভুল করলে সেটাও সমালোচনার দাবি রাখে। কলকাতা ভুল করলে সেটাও আলোচনায় আসবে, সমালোচনায় আসবে। কারণ সম্পর্কটা সরকারের সঙ্গে নয় পরমাশিস, দিন শেষে সম্পর্ক টিকে থাকে মানুষে মানুষে। বাংলাদেশের দরকার ভারতীয় চিকিৎসা, বাজার, যোগাযোগ, স্থিতিশীল প্রতিবেশী সম্পর্ক। ভারতের দরকার নিরাপদ সীমান্ত, স্থিতিশীল বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং অবশ্যই আঞ্চলিক ভারসাম্য। পশ্চিমবঙ্গের দরকার বাংলাদেশি রোগী, পর্যটক, ব্যবসা, সংস্কৃতি এবং অবশ্যই সংযোগ। আর ত্রিপুরার দরকার আখাউড়া সংযোগ, সীমান্ত বাণিজ্য এবং অবশ্যই প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, সহযোগিতা। তাহলে সম্পর্ক খারাপ রেখে লাভ কার পরমাশিস? দেখো, সম্পর্ক খারাপ রেখে যদি কেউ এক পক্ষ সম্পর্ক খারাপ রাখতে যায়, আমি বলবো, আমি তোমার সঙ্গে যদি খারাপ মন্তব্য করি, তা তুমি তো নিশ্চয়ই আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে না। তা তোমার সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, আখেরে তো আমারও ক্ষতি। আবার তোমার তরফ থেকে যদি অকারণে বিষোদ্গার সংলাপ আসে, আমিও তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, আখেরে তোমারও ক্ষতি। তা সম্পর্ক সুন্দর রাখতে গেলে এই সম্পর্কের সঙ্গেও কিন্তু একটা স্বার্থের কথা আছে। সেই স্বার্থকে ক্ষুণ্ণ করতে গেলেও কিন্তু সম্পর্ককে আগে মানে সুন্দর, সুনিশ্চিত, সৌহার্দ্যের জায়গা থেকে রাখা উচিত। তুমি একটা দোকানে গেলে পয়সা দিয়ে জিনিস কিনবে, অ্যাটলিস্ট ভালো ব্যবহার যদি তুমি না পাও, তাহলে সেই দোকানে তুমি যাবে না। এই পয়সা দিয়ে জিনিস কিনবো, আমরা দুর্ব্যবহার আমি সহ্য করবো কেন? তো স্বাভাবিক, বাস্তবতার সঙ্গেও কিন্তু সম্পর্কটা অবশ্যই জড়িয়ে। আগে বইয়ের মলাটটা, তারপর বইটা দেখি আমরা। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করব শুধু কয়েকটা কথা বলে। বাংলাদেশ আম পাঠিয়েছে, এটা সৌজন্য। দিল্লির অন্দরে আগ্রাসী বয়ান নিয়ে সতর্কতার আলোচনা, এটা কূটনৈতিক বাস্তবতা। দুটো ঘটনাই বলছে পরমাশিস, ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু চিৎকার করলেই চলবে না, আবার মিষ্টি কথাতেও এগোবে না। নিরাপত্তা লাগবে, কিন্তু সঙ্গে লাগবে সম্মানও। সীমান্ত লাগবে, কিন্তু সেটি হতে হবে সেতু বন্ধনের মধ্য দিয়ে। আইন লাগবে, কিন্তু মানুষের মুখও দেখতে হবে। বাংলাদেশকে ভারতের উদ্বেগ বুঝতে হবে, ভারতকে বাংলাদেশের সাধারণ মানুষের মর্যাদা সেটাও নিশ্চিত করতে হবে। আর কলকাতা এবং আগরতলাকেও বুঝতে হবে, সীমান্ত রাজ্যের ভাষা সরাসরি ঢাকায় প্রতিধ্বনি তোলে। তাই আম পাঠানো খুব সহজ, আস্থা ফেরানো অনেক কঠিন। আর সেই কঠিন কাজটাই এখন দিল্লি, ঢাকা, কলকাতা, আগরতলার সামনে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের ভাবনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আর আরেকটি কথা, এই মন্তব্যের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, সেটিও মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর আমরা বেশ কয়েক মাস ধরে অনিয়মিতভাবে বসছিলাম আমাদের পেশাগত বেশ কিছু দায়বদ্ধতা থেকে। আপনারা জানেন আমরা দুজনেই দুটো সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত। কাজের ফাঁক ফোকর দিয়ে আমরা স্ক্রিন শেয়ার করি। আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিতভাবে আপনাদের সামনে আবার একই রকম ভাবে স্ক্রিন শেয়ার করতে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।